ঢাকা টু সরিষাবাড়ির লোকাল ট্রেনটা যখন ঝিকঝিক শব্দ তুলে শিমুলতলি স্টেশনে এসে থামল, তখন দুপুরের রোদ হেলে পড়ে বিকেলের নরম সোনাঝরা আলোয় রূপ নিয়েছে। ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে একটা দীর্ঘশ্বাস ফেলল আবির। এই সেই চেনা বাতাস, এই সেই চেনা মাটির গন্ধ। দীর্ঘ ৮টা বছর পর সে তার নিজের গ্রামে পা রাখল। আবিরের বয়স এখন ২৮। পরনে একটা সাধারণ জিন্স আর হালকা নীল শার্ট, কাঁধে একটা ট্রাভেল ব্যাগ। ৮ বছর আগে যখন সে এই স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন তার চোখে ছিল কেবল উচ্চশিক্ষার স্বপ্ন, আর বুকে ছিল এক তীব্র একাকিত্ব। আজ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। সমাজে তার একটা সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে। কিন্তু এই ৮ বছরে শিমুলতলির শান্ত নদী, ধানের ক্ষেত আর শিমুল গাছের ছায়া তাকে প্রতিটা মুহূর্তে ডেকেছে। সবচেয়ে বেশি ডেকেছে একটা চেনা মুখ, দুটো মায়াবী চোখ, যার নাম নীলা। ট্রেন থেকে নামতেই আবিরকে ঘিরে ধরল চেনা অচেনা কিছু মুখ। তবে পুরনো মানুষদের অনেকেই বদলে গেছে। স্টেশন মাস্টার করিম চাচা, যিনি একসময় আবিরকে দেখলেই পকেট থেকে লেমন জুস বের করে দিতেন, তিনি আজ চশমার ওপর দিয়ে তাকিয়ে আবিরকে চিনতেই পারলেন না। বয়স মানুষকে কত দ্রুত বদলে দেয়। আরে, তুমি আশরাফ মাস্টারের পোলা আবির না? হঠাৎ পেছন থেকে একটা চেনা ভারী গলা ভেসে এলো। আবির মুখ ফিরিয়ে দেখল খালিক ভাই। একসময়ের চঞ্চল খালিক ভাই এখন বেশ মুটিয়ে গেছেন, মাথায় টুপি আর মুখে পাকা দাড়ি। আবির দ্রুত গিয়ে খালিক ভাইয়ের পাশ হয়ে সালাম করল। চিনতে পেরেছেন খালিক ভাই? আমি আবির। চিনব না রে বাপ? তোর বাপে তো পুরো গ্রামের গর্ব ছিল। তুই এখন ঢাকার বড় প্রফেসর। চল চল, তোর চাচার ভ্যানে ওঠ। তোর পুরনো বাড়ি তো একেবারে জঙ্গল হয়ে গেছে। তুই আসবি শুই না, আমি সকালবেলা একটু ঝাড়পোছ দিয়ে রাখছি। খালিক ভাই আবিরের ব্যাগটা নিজের হাতে তুলে নিতে নিতে বললেন। ভ্যান গাড়িটা যখন কাঁচা রাস্তা ধরে গ্রামের ভেতরের দিকে চলতে শুরু করলো, আবির দুপাশে চোখ মেলে দেখতে লাগলো। গ্রামের রাস্তাগুলো এখন আর আগের মতো একদম কাঁচা নেই। কিছু কিছু জায়গায় ইটের সলিং হয়েছে, তবে রাস্তার দুপাশের বাঁশঝাড়, পুকুর পাড়ার বাতাসে ভেসে আসা হিজল ফুলের গন্ধটা একদম একই রকম আছে। ভ্যানের চাকার ক্যাচকোচ শব্দের সাথে সাথে আবিরের মনটাও যেন ৮ বছর পেছনের অতীতে ডানা মেলল। আবির আর নীলা ছিল এই গ্রামেরই চেনা দুটি মুখ। আবিরের বাবা ছিলেন শিমুলতলি হাই স্কুলের প্রধান শিক্ষক, আর নীলা ছিল পাশের বাড়ির সচ্ছল গৃহস্থ লতিফ মিয়ার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। শিমুলতলির ওই বিশাল শিমুল গাছটা নিচে বসে তারা কত বিকেল কাটিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আবির যখন খাতার পাতায় কবিতা লিখত, নীলা তখন চিবুকে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনত। নীলার গায়ের রংটা ছিল ঠিক কাঁচা হলুদের মতো, আর তার এক মাথা কালো চুল যখন বাতাসে উঠত, আবিরের মনে হতো পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন এ একটা মেয়ের মাঝে ঈশ্বর ঢেলে দিয়েছেন। তাদের প্রেমটা ছিল খুব শান্ত, গ্রামের নদীর মতো স্বচ্ছ। কোনো আধুনিক কোলাহল ছিল না, ছিল কেবল একে অপরের প্রতি এক নিঃশব্দ তীব্র টান। কিরে আবির, কি ভাবস? খালিক ভাইয়ের কথায় আবিরের ঘোর কাটল। না খালিক ভাই, এমনি। আচ্ছা, গ্রামের সবাই কেমন আছে? আবির একটু ইতস্ত করে জিজ্ঞেস করল। সে আসলে সুনির্দিষ্ট একজনের নাম জানতে চায়, কিন্তু মুখে বলতে পারছে না। খালিক ভাই একটা বিড়ি ধরালেন, ধোয়া ছেড়ে বললেন, সবাই ভালোই আছে রে, তবে আগের মতো সেই রমরমা ভাব নাই। লতিফ মিয়া তো গত বছর স্ট্রোক করে মারা গেলেন। জমি জমা সব শরিকরা দখল করে এনেছে। লতিফ মিয়ার মেয়েটা, ওই যে নীলা, তুই তো চিনতি ভালোই। মেয়েটা বড় কষ্টে আছে রে বাপ। নীলা কষ্টে আছে, এই একটি বাক্যে আবিরের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। সে ভ্যানের হাতলটা শক্ত করে ধরল। কেন খালিক ভাই, নীলার কি হয়েছে? ওর তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। খালিক ভাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। বিয়ে তো হয়েছিল রে আবির, তুই ঢাকা যাওয়ানের বছর খানেক পরেই লতিফ মিয়া জোর করে এক শহরের বড় ব্যবসায়ী লগে নীলার বিয়া দিছিল। কিন্তু কপাল খারাপ, বিয়ের ২ বছরের মাথায় ওই লোক এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। নীলার কোলে তখন ১ বছরের একটা কন্যা সন্তান। শ্বশুরবাড়ির লোকজনেরা ওরে অলক্ষী বইলা বাড়ি থেকে তাড়াইয়া দিল। লতিফ মিয়া বাইচা থাকতে তাও একটা আশ্রয় ছিল, ও বাপের বাড়ি ফিরে আসিল। কিন্তু লতিফ মিয়া মরণের পর চাচাতো ভাইরা ওরে ওই ভাঙা ঘরে একলা ফাইলা রাখছে। এখনো গ্রামের ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াইয়া কোনো মতে নিজের আর মেয়ের পেট চালায়।
আবিরের চোখের সামনে তখন বিকেলের সোনাঝরা আলোটা এক নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। যে নীলাকে সে সারা জীবন রাজকন্যার মতো আগলে রাখার স্বপ্ন দেখেছিল, সে আজ এক অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। অথচ এই 8 বছরে আবির রাগ আর অভিমানে নীলার কোনো খোঁজ নেয়নি। 8 বছর আগে আবির যখন ঢাকা যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সে নীলাকে বলেছিল, আমি ঢাকা গিয়ে টিউশনি খুঁজব, নিজের পায়ে দাঁড়াবো। তুমি শুধু 2টা বছর অপেক্ষা করো, আমি বাবাকে বলে তোমার বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাবো। নীলা সেদিন কেঁদেছিল। সে আবিরের হাত ধরে বলেছিল, তুমি যেও না আবির, আমার খুব ভয় করছে। বাবা কার সাথে যেন আমার বিয়ের কথাবার্তা বলছে। কিন্তু আবির তখন নিজের ক্যারিয়ার আর জেদের বশে চলে গিয়েছিল। ঢাকা যাওয়ার 6 মাস পর সে খবর পায় নীলার বিয়ে হয়ে গেছে। সেই ক্ষোভে অভিমানে আবির নিজের সিম কার্ডটা ফেলে দিয়েছিল, গ্রামের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। সে ভেবেছিল নীলা তাকে ধোঁকা দিয়েছে, শহরের ধনী পাত্র পেয়ে ফুরফুরে জীবনে চলে গেছে। কিন্তু আজ খালিক ভাইয়ের মুখে আসল সত্য শুনে আবিরের নিজের ওপর তীব্র ঘৃণা হতে লাগলো। সে কতটা অন্ধ ছিল। নীলা সেদিন পরিস্থিতির শিকার হয়েছিল, অথচ সে তাকেই দোষী ভেবে সারা জীবন কাটিয়ে দিল। ভ্যানটা এসে থামলো আবিরদের পুরনো টিনের চালার বাড়িটার সামনে। বাড়িটার চারপাশ শ্যাওলা আর আগাছায় ভরে গেছে। উঠোনের কোণের পেয়ারা গাছটা ঝড়ে ভেঙে পড়েছে। ফাহিম ভ্যান থেকে নেমে চাবি দিয়ে সদর দরজার মরচে পড়া তালাটা খুলল। ভেতরের ঘরটায় একটা ভ্যাপসা গন্ধ। দেয়ালে তার বাবার বাঁধানো পুরনো ছবিটা ধুলোয় ধূসর হয়ে আছে। খালেক ভাই আবিরের পিঠে হাত রাখলেন। তুই হাত মুখ ধুইয়া একটু জিরা নে বাবা, আমি ওপার থেকে রাতের খাওয়ার ব্যবস্থা পাঠাইয়া দিতেছি। খালেক ভাই চলে যাওয়ার পর আবির ঘরের জানালার পাশে এসে দাঁড়ালো। এই জানালার ওপারে ছিল নীলাদের বাড়ি। জানালার গ্রিল গলে তাকাতে এসে দেখল নীলাদের বাড়ির সেই পুরনো আমগাছটা নিচে একটা ছোট মেয়ে ধূসর রঙের ফ্রক পরে একলা খেলছে। মেয়েটার অবয়ব ছোটবেলার নীলার মতো। আবিরের বুকটা ধক করে উঠল। সে আর ঘরের ভেতর নিজেকে আটকে রাখতে পারল না। দ্রুত পা ফেলে সে উঠোন পার হয়ে 2 বাড়ির মাঝখানের ভাঙা বেড়ার দিকে এগিয়ে গেল। গাছের নিচে বসা ছোট্ট মেয়েটি আবিরকে দেখে বড় বড় চোখ করে তাকালো। তোমার নাম কি মা? আবির খুব নরম গলায় জিজ্ঞেস করল। আমার নাম রূপকথা। মেয়েটি আধো আধো গলায় উত্তর দিল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা অত্যন্ত চেনা মিষ্টি কিন্তু ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো। রূপকথা, বাইরে কার সাথে কথা বলো? ভেতরে এসো, সন্ধ্যা হয়ে গেছে। বেড়ার ওপাশ থেকে বের হইলেন এক ভদ্র মহিলা। তার পরনে একটি মলিন সুতির শাড়ি, চুলে কোনো তেল নেই, চোখে কোনো কাজল নেই, কিন্তু সেই মায়াবী চোখ দুটো, সেই চেনা অবয়ব, এই তো তার নীলা। দীর্ঘ 8টা বছর পর দুজনের চোখাচোখি হয়েছে, অথচ কারো মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। মনের ভেতরে জমানো হাজারো কথা, শত অভিমান আর এক সমুদ্র কান্না যেন গলার কাছে এসে দলা পাকিয়ে গেছে। নীলা তার শীর্ণ হাতের আঁচলটা মুখে চেপে ধরে বড় বড় চোখে আবিরের দিকে তাকিয়েছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই সুদর্শন চশমা পরা গম্ভীর মানুষটি তার সেনা চেনা আবির। যে আবির একসময় একটা শিমুল ফুল ছিঁড়ে তার চুলে গুজে না দিলে ভাত খেত না। নীলার চোখ দুটো টলমল করে উঠল। ছোট রূপকথা তার মায়ের শাড়ির আঁচল ধরে টানতে টানতে বলল, আম্মু, তুমি কাঁদছো কেন? এই আঙ্কেলটা কে? মেয়ের কথায় নীলা যেন বাস্তবে ফিরে এলো। সে দ্রুত চোখের জলটুকু মুছে রূপকথাকে নিজের আড়ালে টেনে নিল। তার গলার স্বর কাঁপছিল, তবুও সে নিজেকে শক্ত করে বলল, তুমি তুমি কখন এলে আবির? আবির ভাঙা বেড়াটার ওপর হাত রাখল। মরছে পড়া তার জীবনটায় যেন এক ঝটকায় প্রাণ ফিরে এসেছে। সে নীলার মলিন মুখের দিকে তাকিয়ে অপরাধীর মতো বলল, আজ বিকেলে ট্রেনে এলাম নীলা। খালিক ভাইয়ের ভ্যানে করে যখন আসছিলাম, তখন থেকে শুধু তোমার কথাই ভাবছিলাম। নীলা একটা ম্লান বিষণ্ণ হাসি হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল এক বুক হাহাকার। আমার কথা এখনো মনে আছে তোমার? আমি তো ভেবেছিলাম ঢাকার বড় সাহেব হয়ে তুমি শিমুলতলির এই অভাগী নীলাকে কবে ভুলে গেছো। আল্লাহ হয়তো আমার কপালে এই কষ্ট লিখে রেখেছেন, তাই আজ তুমি আমার এই রূপ দেখতে এলে। নীলা, প্লিজ ওভাবে বলো না। আবিরের গলাটা ধরে এলো। আমি আমি এতদিন সব জানতাম না।
আমি ভেবেছিলাম তুমি নিজের ইচ্ছে শহরে কোনো ধনী পাত্র দেখে আমাকে ভুলে গেছো। তাই আমি রাগে অভিমানে গ্রামের সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। আজ খালিক ভাইয়ের মুখে সব যখন শুনলাম, তখন থেকে নিজের ওপর নিজের তীব্র ঘৃণা হচ্ছে। আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিলেন যে আমি তোমার এই কষ্টের দিনে পাশে থাকতে পারলাম না। নীলা আকাশের দিকে তাকালো। রাতের প্রথম তারাটা তখন জ্বলজ্বল করছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহর ওপর কোনো ক্ষোভ নেই আমার। আবির, যা হয়েছে তা আমার ভাগ্য। বাবা যখন অসুস্থ শরীর নিয়ে আমার পায়ের উপর মাথা রেখে কেঁদেছিলেন, তখন আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমায় অনেক চিঠি লিখেছিলাম আবির। আমার এক খালাতো ভাইয়ের হাত দিয়ে ঢাকায় তোমার মেসে তিনটে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। সে চিঠিতে লিখেছিলাম, আবির, আমাকে এসে নিয়ে যাও, নইলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। কিন্তু তোমার কোনো খোঁজ মেলেনি। তখন আমি ভাবলাম তুমি হয়তো আর এই গায়ের মেয়ের দায়িত্ব নিতে চাও না। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিঠি? খোদার কসম নীলা, আমি একটা চিঠিও পাইনি। আমি ঢাকা যাওয়ার পর প্রথম 3 মাস খুব কষ্টে ছিলাম। মেসের ভাড়া দিতে না পেরে আমি 3বার মেস বদলেছিলাম। হয়তো সেই কারণেই তোমার চিঠিগুলো আমার হাতে পৌঁছায়নি। হে আল্লাহ, এই কেমন ভুল বোঝাবুঝি ছিল আমাদের মাঝে। দুজনের মাঝখানের এই সত্য উন্মোচনের মুহূর্তে সন্ধ্যা নেমে এলো পুরোপুরি। চারপাশের বাঁশঝাড় থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নীলা তার ঘরের দিকে তাকিয়ে বলল, ঘরে আলো দিতে হবে আবির, রূপকথার পড়ার সময় হয়েছে। তুমি অনেক দূর থেকে এসেছ, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। নীলা রূপকথার হাত ধরে ধীর পায়ে তার আধভাঙা টিনের ঘরটার দিকে চলে গেল। আবির ওভাবে দাঁড়িয়ে রইল। তার মনে হলো তাদের মাঝখানের এই ভাঙা বেড়াটা কেবল বাঁশের বেড়া নয়, এটা যেন নিয়তির এক অলঙ্ঘনীয় প্রাচীর। ঘরে ফিরে আবির আর আলো জ্বালান না। সে অন্ধকার ঘরের বিছানায় শুয়ে রইল। জানালার বাইরে তাকাতে দেখল ওপাশের ঘরের জানালার টেবিলে একটা কপি জ্বলছে। সেই কপির আবছা আলোয় নীলা তার মেয়েকে কোলে নিয়ে পড়াচ্ছে। গ্রামীণ শান্ত রাতে নীলার সেই মিষ্টি গলার আওয়াজ ভেসে আসছিল আবিরের কানে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আবিরের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই মেয়েটি হতে পারত তার ঘরের আলো। এই সন্তানটি হতে পারত তাদের নিজেদের। কিন্তু এক চিলতে ভুল বোঝাবুঝি আর সময়ের নিষ্ঠুর খেলা তাদের জীবনটাকে ওলটপালট করে দিয়েছে। আবির মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, যাতে আমি আমার নীলার মুখের এই অন্ধকার সব দূর করতে পারি। পরদিন সকালে গ্রামের চারপাশটা কুয়াশায় ঢাকা ছিল না। তবে সকালের মিষ্টি রোদ চারিদিকে ধানের খেতে এক অদ্ভুত রূপ এনে দিয়েছিল। আবির সকালে ঘুম থেকে উঠে উঠোনে এসে দাঁড়ালো। সে ভাবল আজই সে লতিফ মিয়ার কবরে যাবে, চাচাজির মাগফিরাত কামনার জন্য দোয়া করবে। সে যখন ঘর থেকে বের হওয়ার জন্য তৈরি হচ্ছে, ঠিক তখনই উঠোনে এসে দাঁড়ালো এক যুবক। যুবকটির পরনে লুঙ্গি আর গায়ে একটা নোংরা ফতুয়া, চোখে চশমা এবং মুখে এক ধরনের ধূর্ত চতুরতার চাউনি। লোকটার কেউ নয়, নীলার চাচাতো ভাই কুদ্দুস, যে লতিফ মিয়ার মৃত্যুর পর নীলার সমস্ত জমিজমা জবর দখল করে নিয়েছে। আরে আবির ভাই যে, কেন আসেন? কুদ্দুস দাঁত কেলিয়ে হাসল। শুনলাম ঢাকা থেকে বড় চাকরি পাই আইছেন, তা আমাদের এই ভাঙ্গা গ্রামে হঠাৎ কি মনে কইরা? আবির নিজের রাগ সংবরণ করে বলল, নিজের গ্রামে আসার জন্য কি কোনো কারণ লাগে কুদ্দুস? এটা আমার বাবার ভিটে, আমি তো আসবই। কুদ্দুস একটু বাঁকা চোখে নীলাদের ঘরের দিকে তাকালো। তারপর গলার স্বর নিচু করে বলল, তা তো আসবেনি ভাই, তবে একটা কথা মনে করাইয়া দিই, শহরের বাবুরা গ্রামে আইসা বেশি দিন টিকে না, আর পাশের বাড়ির খবরাখবর একটু কম নেওয়াই ভালো। সমাজের মানুষ কিন্তু ভালো চোখে দেখে না। নীলা একটা বিধবা মেয়ে, ওরে নিয়ে গ্রামে এমনিতেই নানা কথা চালু আছে। কুদ্দুসের এই নোংরা ইঙ্গিত শুনে আবিরের হাত দুটো রাগে মুঠো হয়ে গেল। সে কুদ্দুসের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন আগুনের স্ফুলিঙ্গ। কুদ্দুস, মুখ সামলে কথা বলো। নীলা তোমার বোন হয়, বাপের সম্পত্তি তো সব জবরদখল করছই, এখন আবার ওর চরিত্র নিয়ে কথা বলছো? মনে রেখো, আবির আগের মতো সেই অবুঝ ছেলেটি নেই। আমি আইনের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই। নীলার ওপর যদি কোনো অন্যায় হতে দেখি, তবে আমি কুদ্দুসকে কিভাবে সোজা করতে হয় তা ভালো করেই জানি।
আবিরের এই কড়া কথা শুনে কদ্দুসের মুখের হাসি এক সেকেন্ডে উধাও হয়ে গেল। সে কিছুটা ভয় পেয়ে পেছনের দিকে হেঁটে বলল, আচ্ছা আচ্ছা ভাই, এত রাগেন কেন? আমি তো ভালো চিল্লাইয়া মনের কথা কইলাম। বাকিটা আপনাদের ইচ্ছা। কদ্দুস গজগজ করতে করতে চলে গেল। কদ্দুস চলে যাওয়ার পর আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল শিমুলতলিতে নীলার জীবনটা মোটেও নিরাপদ নয়। চারপাশে লোভী আর নোংরা মানসিকতার মানুষেরা তাকে প্রতিটা মুহূর্তে বিছে। নীলাকে এই নরক থেকে বের করে আনতেই হবে। কিন্তু কিভাবে? নীলা কি তার এই হাত আবার ধরবে? 8 বছরের পুরনো সেই অভিমান কি এত সহজেই গলে জল হবে? আবির ধীর পায়ে শিমুলতলির সেই পুরনো শিমুল গাছটার নিকে হেঁটে চলল, যেখানে তাদের শৈশব আর কৈশোরের হাজারো স্মৃতি মিশে আছে। বিকেলে সে নীলার সাথে আবার কথা বলবে বলে মনে মনে ঠিক করল। শিমুলতলির সেই ঐতিহাসিক শিমুল গাছটার নিচে যখন আবির এসে দাঁড়ালো, তখন মাথার ওপর দুপুরের তপ্ত সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। এই গাছটা যেন শিমুলতলি গ্রামের এক নীরব অভিভাবক। কত যুগ ধরে কত মানুষের সুখ দুঃখের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মহিরু। বসন্তকালে যখন এই গাছ জুড়ে লাল টকটকে শিমুল ফুল ফোটে, তখন মনে হয় যেন পুরো গ্রামটা এক টুকরো আগুন গায়ে জড়িয়ে রেখেছে। কিন্তু এখন আষাঢ় মাস, গাছে কোনো ফুল নেই, আছে কেবল গাঢ় সবুজ পাতার এক বিশাল ছাতা। আবির গাছের শিকড়ের ওপর পাতা শ্যাওলা ধরা পুরনো বাঁধানো বেদিটায় বসল। 8 বছর আগে এই বেদিটার ওপর বসেই সে নীলাকে তার লেখা প্রথম কবিতাটা শুনিয়েছিল। কবিতা শুনে নীলা তার মায়াবী চোখ দুটো বড় বড় করে বলেছিল, আবির, তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? তোমার কবিতার এই লাইন যে মেয়েটার কথা বলা আছে, ওটা কি আমি? আবির সেদিন লজ্জায় উত্তর দিতে পারেনি, শুধু সে আলতো করে মাথা নেড়েছিল। আজ সেই স্মৃতিগুলো যেন বাতাসের ডানায় ভর করে আবিরের কানের কাছে এসে ফিসফিস করে কথা বলছে। তুমি এখানে বসে কি ভাবছো আবির? একটি অত্যন্ত চেনা নরম কণ্ঠস্বরে আবিরের ভাবনার সুতোটো ছিঁড়ে গেল। সে চমকে উঠে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে নীলা। বিকেলের শান্ত আলোয় নীলাকে দেখতে এক ক্লান্ত পরীর মতো লাগছিল। তার সাথে ছোট রূপকথা নেই, হয়তো রূপকথাকে সে ঘরে ঘুম পাড়িয়ে এসেছে। আবির তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। নীলা, তুমি এখানে? আমি আমি ভাবিনি তুমি আসবে। নীলা ধীর পায়ে সে বেদিটার এক কোণায় বসল, আবিরের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে। সে তার শাড়ির আঁচলটা আঙ্গুলে জড়াতে জড়াতে বলল, রূপকথা ঘুমিয়েছে। ঘরটা কেমন যেন দমবন্ধ লাগছিল, তাই একটু বাতাসের খোঁজে এলাম। আর জানতাম তুমি গ্রামে ফিরেই শিমুলতলায় একবার হলেও আসবে। আমাদের শৈশবের খাঁচাটা তো এখানেই পড়ে আছে। আবির আবার বেদিটাই বসল। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। গাছের পাতা চিরে আসা রোদের আলোর ছায়া খেলা করছিল তাদের মুখে। এই নীরবতা যেন 2500 শব্দের চেয়েও বেশি ভারী। কুদ্দুস আজ সকালে আমার কাছে এসেছিল নীলা। আবির নীরবতা ভেঙে বলল। নীলা একটুও অবাক হলো না। সে বিষণ্ণ চোখে সামনে বয়ে চলা ছোট নদীটার দিকে তাকিয়ে রইল। ও এসেছে বুঝি? ও তো আসবেই। গ্রামের কোনো পুরুষ আমার দিকে তাকালে বা আমার বাড়ির সামনে এসে দাঁড়ালে কুদ্দুস ভাই আর তার সাঙ্গপাঙ্গরা সেখানে গিয়ে হাজির হয়। তারা ভাবে লতিফ মিয়ার মেয়েটা একা, ওর কোনো অভিভাবক নেই, তাই যা ইচ্ছে তাই বলা যায়। কুদ্দুস ভাই আমার বাবার জমি জমাগুলো নিয়েছে। এখন চাই আমি যেন এই গ্রাম থেকে চলে যাই, যাতে ভিটে মাটিও গ্রাস করতে পারে। আল্লাহ জানেন আমি আমার মেয়েটাকে নিয়ে আর কতদিন এভাবে টিকে থাকতে পারবো। নীলার গলায় এক চরম অসহায়ত্ব ফুটে উঠল। আবিরের বুকের ভেতরটা যেন তোড়পাড় হয়ে গেল। সে তীব্র আবেগে নীলার একটা হাত নিজের হাতের মুঠোয় নিতে চাইল, কিন্তু পরক্ষণেই সামাজিক বাস্তবতা আর নীলার বর্তমান অবস্থানের কথা চিন্তা করে নিজের হাতটা গুটিয়ে নিল। সে নিজেকে সংযত করে বলল, নীলা, তুমি আর নিজেকে একা ভেবো না। আল্লাহ এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি এতদিন অন্ধ ছিলাম, বোকা ছিলাম। তোমার ওপর হওয়া এই অন্যায়ের কথা আমি জানতাম না, কিন্তু এখন যখন জেনেছি, আমি তোমাকে আর এই নরকে একলা ফেলে রাখবো না। নীলাভ মুখ ফিরিয়ে আবিরের দিকে তাকালো। তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু রোদে মুক্তোর মতো চকচক করছিল। তুমি কি করবে আবির? তুমি তো শহরের বড় মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুদিন পর তুমি আবার তোমার চেনা শহরে এসি রুমে ফিরে যাবে। আর আমি, আমার এই মাটির ঘর, এই কুৎসিত সমাজ আর কুদ্দুস ভাইদের বাঁকা চাওনি,
এটাই আমার চিরকালের বাস্তব। আমাদের সেই পুরনো দিনের আবির নীলার গল্প তো 8 বছর আগেই শেষ হয়ে গেছে। যেদিন আমার লাল বেনারসি পরা শরীরটা অন্য একজনের গাড়িতে উঠেছিল। না নীলা, শেষ হয়নি। আবির দৃঢ় গলায় বলল, যে গল্পের শুরুটা আল্লাহ এত সুন্দর করে করেছিলেন তার শেষটা এভাবে হতে পারে না। আমাদের মাঝে যে দেয়ালটা উঠেছিল সেটা ছিল শুধুই একটা ভুল বোঝাবুঝি। তুমি আমাকে কোনো ধোঁকা দাওনি, আর আমিও তোমাকে স্বেচ্ছায় ভুলে যাইনি। মাঝখান থেকে সময় আমাদের জীবন নিয়ে খেলেছে। তুমি কেন বোঝো না নীলা? আমি এই 8 বছরে কাউকে নিজের জীবনে জায়গা দিতে পারিনি। যতবার কোনো মেয়ের দিকে তাকিয়েছি আমার শুধু তোমার ওই মায়াবী চোখ দুটোই মনে পড়েছে। আমি এখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আবিরের এই অকপট ভালোবাসার স্বীকারোক্তি শুনে নীলা স্তব্ধ হয়ে গেল। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। 8 বছর ধরে যে নারী নিজের ভেতরের প্রেমকে একলা একটা অন্ধকার ঘরে কবর দিয়ে রেখেছিল, আজ সেই প্রেম যেন আবার জীবন্ত হয়ে উঠতে চাইছে। কিন্তু সে একজন বিধবা, সে এক সন্তানের মা। সমাজের হাজারো নিয়ম আর লোকলজ্জার শিকল তার পায়ে জড়ানো। নীলা উঠে দাঁড়ালো। তার শরীর কাঁপছিল। না আবির, এসব কথা আর বলো না। এগুলো শুনলে আমার পাপ হবে। আমি এখন এক সন্তানের মা, একজন মৃত মানুষের স্মৃতি। আমার দিকে তাকালে সমাজ শুধু একটা কলঙ্কিত বিধবায় দেখতে পায়। তোমার মতো একজন সম্মানিত শিক্ষকের পাশে আমি কোনো মতেই মানানসই নই। তুমি শহরে ফিরে যাও, সুন্দর কোনো মেয়েকে বিয়ে করে তোমার নিজের সংসার সাজাও। আমার ভাগ্য তো আল্লাহ আমার জন্মের দিনই লিখে দিয়েছেন। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পায়ে শিমুলতলা ছেড়ে চলে যেতে লাগলো। আবির পেছন থেকে চিৎকার করে বলল, নীলা, তুমি যতবারই পালিয়ে যাও না কেন, আমি তোমার পিছু ছাড়ব না। 8 বছর আগে আমি কাপুরুষের মতো চলে গিয়েছিলাম, কিন্তু এবার আমি লড়ব। তোমার জন্য, রূপকথার জন্য, আর আমাদের ভেঙে যাওয়া স্বপ্নের জন্য। নীলা পিছন ফিরে তাকালো না, কিন্তু তার দ্রুত চলার গতি বলে দিচ্ছিল যে আবিরের কথাগুলো তার হৃদয়ের গভীরতম কোণে গিয়ে আঘাত করেছে। সন্ধ্যায় আবির যখন তার ঘরে ফিরল, তখন তার মন এক নতুন সংকল্পে দৃঢ়। সে কদ্দুস আর এই সমাজের নোংরা নিয়মকে ভয় পায় না। সে জানে আল্লাহ ন্যায়ের পক্ষে থাকেন। সে স্থির করল, আগামীকালে সে গ্রামের মাতব্বর আর খালেক ভাইকে নিয়ে একটা বসার ব্যবস্থা করবে। নীলার বাবার জমি কিভাবে কদ্দুস জবর দখল করে রেখেছে তার হিসাব যে আদায় করতেই হবে। রাত বাড়ার সাথে সাথে গ্রামে আকাশটা মেঘে ঢেকে গেল। আষাঢ়ের কালো মেঘ যেন গোটা শিমুলতলি গ্রামকে গ্রাস করতে চাইছে। ফাহিম জানালার পাশে বসেই ছিল। হঠাৎ করে বাইরে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। টিনের চালে বৃষ্টির সেই ঝমঝম শব্দ আবিরের বুকের ভেতরের একাকিত্বকে আরো বাড়িয়ে দিল। ঠিক তখনই আবির দেখল ওপাশের ঘরে জানালার কপির আলোটা হঠাৎ দপ করে নিভে গেল। ঝড়ের তীব্র বাতাসে হয়তো নীলার ঘরে জানালার কপাট খুলে গেছে। আবিরের মনটা আবার ব্যাকুল হয়ে উঠল। এই ঝড়ের রাতে নীলার ছোট রূপকথা কি ঠিক আছে? তাদের ওই আধ ভাঙা ঘরের চাল দিয়ে কি জল পড়ছে? আবির একটা ছাতা নিয়ে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু তখনই সে উঠোনে কারো যেন পায়ের শব্দ শুনতে পেল। বৃষ্টির শব্দের মধ্যেও কেউ একজন খুব দ্রুত পায়ে আবিরের বারান্দার দিকে এগিয়ে আসছে। আবির টর্চের আলো ফেলল দরজার দিকে, আর দরজার আলোয় যাকে দেখা গেল তাকে দেখে আবিরের চোখ দুটো বিস্ময়ে চরকগাছ হয়ে গেল। পরনে ভেজা শাড়ি, একমাথা ভেজা চুল, আর বুকে জড়িয়ে ধরা ছোট্ট রূপকথাকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং নীলা। রূপকথা ভয়ে নীলার গলা শক্ত করে জড়িয়ে ধরে কাঁপছে, আর নীলার চোখে এক চরম আতঙ্ক ও জল। আবির, বাঁচাও আমাদের, আমাদের ঘরের চাল ঝড়ে উড়ে গেছে। নীলা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। আবিরের মাটির ঘরের বারান্দার উপরে টিনের চালে বৃষ্টির শব্দটা যেন কোনো রণক্ষেত্রের দামামার মতোই বাজছিল। দরজার সামনে ভেজা শাড়িতে দাঁড়িয়ে থাকা নীলা আর তার বুকে ভয়ে কাঁপতে থাকা ছোট্ট রূপকথাকে দেখিয়ে আবির এক মুহূর্ত নষ্ট করল না। সে দ্রুত এগিয়ে গিয়ে রূপকথাকে নীলার কোল থেকে নিজের বুকে তুলে নিল। 8 বছরের মধ্যে এই প্রথম আবির নীলার শরীরে স্পর্শ পেল। নীলার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর সে তখনও ভয়ে কাঁপছে। ভেতরে এসো নীলা, জলদি ভেতরে এসো। আবির রূপকথাকে এক হাতে আগলে ধরে অন্য হাতে নীলার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলো। ঘরের ভেতরের এক চিলতে হ্যারিকেনের আলোয়
চারপাশটা টিমটিম করে জ্বলছিল। আবির রূপকথাকে বিছানায় বসিয়ে দিয়ে আলমারি থেকে তার নিজের একটা শুকনো সুতির চাদর আর একটা গামছা বের করে আনলো। সে গামছাটা নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নীলা, আগে মাথাটা ভালো করে মুছে নাও, নইলে জ্বর চলে আসবে। আর এই চাদরটা দিয়ে রূপকথাকে জড়িয়ে দাও, মেয়েটা শীতেই কাঁপছে। নীলা কোনো কথা বলতে পারল না। তার চোখ দিয়ে তখন অনবরত জল গড়িয়ে পড়ছে। সে গামছাটা নিয়ে রূপকথার ভেজা মাথা আর শরীরটা মুছে দিয়ে আবিরের দেওয়া শুকনো চাদরটা নিয়ে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল। বাবার চেনা ঘরের ওম আর আবিরের নিরাপদ আশ্রয়ে এসে রূপকথার কান্নাটা আস্তে আস্তে দমে এলো। সে আবিরের বিছানায় শুয়ে একসময় ক্লান্তিতে চোখ বুজল। আবির নীলার দিকে তাকালো। নীলার ভেজা চুল থেকে জলের ফোঁটাগুলো তার মলিন শাড়ির উপর টুপটুপ করে পড়ছিল। আবির তার ঘরের কোণ থেকে একটা শুকনো সুতির লুঙ্গি আর নিজের একটা পাঞ্জাবি বের করে নীলার দিকে বাড়িয়ে দিল। নীলা, আমার মায়ের কোনো কাপড় নেই এই ঘরে, তুমি বরং পাশের ছোট ঘরে গিয়ে আমার এই শুকনো কাপড়গুলো পরে নাও, তুমি এভাবে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। নীলায় এবার আর কোনো জেদ ধরল না। সে ধীর পায়ে পাশের ঘরে গিয়ে কাপড় বদলে এলো। আবিরের ঢিলে ঢালা পাঞ্জাবি আর লুঙ্গিতে নীলাকে দেখতে এক অদ্ভুত গ্রামীণ বধূর মতো লাগছিল। তার চোখে কোনো কৃত্রিমতা নেই, আছে কেবল এক চরম পবিত্রতা। সে যখন ফিরে এলো, আবির হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে মেঝেতে একটা মাদুর পেতে বসল। নীলা এসে রূপকথার পাশে বিছানার এক কোণায় বসল। বাইরের ঝড়ের শব্দ যেন এখন তাদের মনের ভেতরের ঝড়ের কাছে হেরে গেছে। কি হয়েছিল নীলা? আবির খুব নরম গলায় জিজ্ঞেস করল। নীলা জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমাদের ঘরের পেছনের বারান্দার চালটা এমনিতেই নড়ে পড়েছিল। কুদ্দুস ভাইকে কতবার বলেছি একটু ঠিক করে দিতে, ও তো কানেই নেয়নি। আজ মাঝরাতে যখন তীব্র বাতাস শুরু হলো, তখন হঠাৎ একটা কটমট শব্দ করে চালের একাংশ উড়ে গেল। ঘরের ভেতর হুড়মুড় করে জল ঢুকতে লাগলো। রূপকথা ভয়ে চিৎকার করে কাঁদছিল। এই মাঝরাতে আমি একা ওই ভাঙা ঘরে কোথায় যাব আবির? কুদ্দুস ভাইদের ডাকলে তারা হয়তো এই সুযোগে আমার উপর আরো অন্যায় করত। আমার তখন আমার তখন শুধু তোমার কথাই মনে পড়েছে। আমি জানতাম এই পৃথিবীতে আর কেউ না থাকুক, আমার আবির অন্তত আমাকে তাড়িয়ে দেবে না। আল্লাহ হয়তো আমার শেষ আশ্রয়টুকু তোমার বুকে লিখে রেখেছিলেন। নীলার মুখে আমার আবির শব্দটা শুনে আবিরের চোখের কোণটা ভিজে উঠল। সে নীলার খুব কাছে গিয়ে বসল। এবার সে আর কোনো দ্বিধা করল না। সে নীলার দুটি হাত, ঠান্ডা হাত, নিজের গরম হাতের মুঠোয় তুলে নিল। নীলা এবার হাত সরিয়ে নিল না, বরং এক পরম শান্তিতে চোখ বন্ধ করল। নীলা, আবির বলল, আল্লাহ যা করেন তার পেছনে অবশ্যই কোনো ভালো কারণ থাকে। আজ যদি এই ঝড় না আসতো, তবে হয়তো তুমি তোমার এই জেদ আর লোকলজ্জার দেয়াল ভেঙে আমার সামনে কোনোদিন আসতে না। তুমি আমাকে তোমার অপয়া বা বিধবা রূপের ভয় দেখাচ্ছ। মনে রেখো, সমাজের চোখে তুমি যাই হও না কেন, আল্লাহর দরবারে আর আমার মনির মন্দিরে তুমি এখনো সেই শিমুলতলির নিষ্পাপ রাজকন্যা। আমি রূপকথাকে নিজের সন্তানের মতো করে গ্রহণ করতে চাই। আমি তোমাকে আবার বিয়ে করে সমাজকে দেখিয়ে দিতে চাই যে ভালোবাসার চেয়ে বড় কোনো নিয়ম এই পৃথিবীতে নেই। নীলা ফুপিয়ে কেঁদে উঠল। সে তার মাথাটা আবিরের চওড়া বুকে সঁপে দিল। দীর্ঘ ৮ বছরের একাকিত্ব, অপমান আর লাঞ্ছনার পর আজ সে এক নিরাপদ পাহাড়ের খোঁজ পেয়েছে। আবির তার এক হাত দিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে তার মাথায় হাত বুলাতে লাগল। হ্যারিকেনের মৃদু আলোয় সেই মাটির ঘরে তখন এক পবিত্র ভালোবাসার গল্প নতুন করে লেখা হচ্ছিল। পরদিন সকালে যখন বৃষ্টি থামল, তখন শিমুলতলির আকাশটা একদম পরিষ্কার। পূব আকাশে সোনাঝরা রোদ উঠেছে। গ্রামের মানুষ যখন ঘুম থেকে উঠে দেখল লতিফ মিয়ার মেয়ের ঘরের চাল উড়ে গেছে এবং সে সারা রাত আবিরের ঘরে ছিল, তখন গ্রামে একটা কানাঘুষা শুরু হয়ে গেল। কুদ্দুস তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে লাঠি সুডা হাতে আবিরের উঠোনে এসে দাঁড়ালো। ওরে ও আবির, ঢাকা থেকে আসা গ্রামের মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো। প্রথম দিনই কয়া দিছিলাম, শহরের বাবুগিরি গ্রামে চলবে না। একটা বিধবা মেয়ে সারা রাত তোমার ঘরে কি করে? জবাব দাও। কুদ্দুস চিৎকার করে বলল। আবির ঘর থেকে বের হয়ে এলো।
তার পেছনে ধীর পায়ে বের হইল নীলা আর রূপকথা। তবে আজ নীলার চোখে কোনো ভয় ছিল না। তার পাশে আজ এক বিশাল বটবৃক্ষের মতো আবির দাঁড়িয়ে আছে। ঠিক তখনই খালেক ভাই আর গ্রামের মাতব্বর ইদ্রিস মিয়াও সেখানে এসে হাজির হলেন। আবির মাতব্বর সাহেবকে উদ্দেশ্য করে উৎকণ্ঠে বললেন, মাতব্বর চাচা, আপনি কুদ্দুসের কথার বিচার পরে করবেন, আগে শুনুন কুদ্দুস কিভাবে আমার চাচাজির সমস্ত জমি জমা ভূয়া দলিল বানিয়ে দখল করে রেখেছে। লতিফ চাচা মরার আগে আমার বাবাকে একটা আসল দলিল দিয়ে গিয়েছিলেন, যা কুদ্দুস জানে না। সেই দলিল এখনো আমার কাছে আসে। কুদ্দুস নীলাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চায়, যাতে ও পুরো সম্পত্তি একা ভোগ করতে পারে। আর কাল রাতের ঝড়ে যখন নীলার ঘরের চাল উড়ে গেছে, একজন মানুষ হিসেবে, একজন প্রতিবেশী হিসেবে আমি ওকে আশ্রয় দিয়েছি। এটা যদি কুদ্দুসের ইজ্জতে লাগে, তবে আমি আজই এই শিমুলতলির সমস্ত মানুষের সামনে ঘোষণা করছি, আমি নীলাকে বিয়ে করতে চাই। আজ বিকেলেই কাজে ডেকে আমাদের বিয়ে হবে। দেখি কার কত বড় শক্তি আমাদের আটকায়। আবিরের এই সিংহের মতো গর্জন আর দলিলের কথা শুনে কুদ্দুসের মুখের রং এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল আবিরকে ভয় দেখিয়ে লাভ নেই, ও এখন আইনের মানুষ। মাতব্বর ইদ্রিস মিয়া কুদ্দুসের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, কুদ্দুস, তোর ভুয়া দলিলের কথা আমরা অনেকেই জানতাম, কিন্তু লতিফ মিয়ার কোনো বেটা ছেড়ে না থাকায় আমরা মুখ খুলি নাই। কিন্তু আজ আবির যখন নীলার দায়িত্ব নিতে চাইছে, তখন তোর আর কোনো জারি জুরি খাটব না, লাঠি নামা। কুদ্দুস আর তার দলবল কোনো কথা না বাড়িয়ে লেজ গুটিয়ে ওখান থেকে কেটে পড়ল। খালেক ভাই আবিরের কাঁধে হাত রেখে হেসে বলে, সাবাস বাপ, আশরাফ মাস্টারের যোগ্য পোলা তুই। আজ বিকেলেই কাজিরে খবর দিতাছি। শিমুলতলি আজ এক নতুন বিয়ের উৎসব দেখব। আবির নীলার দিকে তাকালো। বিকেলের সেই চেনা রোদ যেন নীলার সারা মুখে এক নতুন জীবনের আলো ছড়িয়ে দিয়েছে। বিকেলের শিমুলতলি গ্রামটা যেন আজ নতুন এক রূপে সেজেছে। আষাঢ়ের মেঘমুক্ত আকাশটা এখন গাঢ় নীল, আর তাতে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘের ভেলা। গ্রামের চারপাশে ধানের ক্ষেতগুলো বাতাসে দোল খাচ্ছে, যেন তারাও এক অবর্ণনীয় আনন্দের অংশীদার। আবিরদের সেই পুরনো মাটির ঘরটার উঠোন আজ মানুষের কোলাহলে মুখরিত। খালেক ভাই সকাল থেকেই নিজে দাঁড়িয়ে থেকে পুরো উঠোনটা পরিষ্কার করিয়েছেন। গ্রামের ছোট ছোট ছেলেরা নদীর পাড় থেকে বুনো ফুল তুলে এনে বারান্দার খুঁটিগুলো সাজিয়েছে। কোনো জাঁকজমকপূর্ণ আলো বা সানাইয়ের শব্দ নেই, কিন্তু শিমুলতলির মানুষের মনে আজ যেন স্বস্তি, তার চেয়ে বড় কোনো উৎসব আর হতেই পারে না। বিকেল 4টা নাগাদ গ্রামের কাজী সাহেব এলেন। তার সাথে এলেন মাতব্বর ইদ্রিস মিয়া আর গ্রামের গণ্যমান্য আরও কয়েকজন প্রবীণ ব্যক্তি। আবির পরনে একটি সাদা সুতির পাঞ্জাবি আর পায়জামা পরে বারান্দার চৌকিতে বসল। তার চোখে মুখে এখন আর কোনো পুরনো আক্ষেপ বা অভিমান নেই, আছে কেবল এক পরম প্রাপ্তির আনন্দ। সে মনে মনে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করল, যিনি এত প্রতিকূলতার আর ভুল বোঝাবুঝির পর আবার তাদের দুজনকে এক করার উছিলা করে দিয়েছেন। পাশের ছোট ঘরটায় নীলা বসেছিল। খালেক ভাইয়ের স্ত্রী আর গ্রামের কয়েকজন মহিলা মিলে নীলাকে সাজিয়েছেন। কোনো দামি বেনারসি শাড়ি নয়, নীলা পরেছে একটা সাধারণ লাল পেরে সুতির শাড়ি। তার চুলে তেল দিয়ে সুন্দর করে একটা খোপা করা হয়েছে, আর কপালে দেওয়া হয়েছে একটা ছোট্ট লাল টিপ। কিন্তু তার মুখের আসল সৌন্দর্য ফুটে উঠেছিল তার চোখের সেই শান্ত গভীর একচিলতে হাসিতে, যা দীর্ঘ 8 বছর পর আজ প্রথমবার ঠোঁটে ফিরে এসেছে। তার পাশে ছোট রূপকথা একটা নতুন জামা পরে খিলখিল করে হাসছিল। ও এখনো পুরোপুরি বোঝেনি কি হচ্ছে, তবে এইটুকু বুঝতে পেরেছে যে এই চশমা পরা ভালো আঙ্কেলটা এখন থেকে সবসময় তাদের সাথেই থাকবে। কাজী সাহেব খাতা খুলে বসলেন। আবির সাহেব, আপনি কি লতিফ মিয়ার কন্যা নীলা খাতুনকে আপনার বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? আবির এক মুহূর্ত দেরি না করে দৃঢ় এবং স্পষ্ট গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল। এরপর কাজী সাহেবের সহকারী পাশের ঘরে গিয়ে নীলার সই এবং অনুমতি নিয়ে এলেন। যখন 3বার কবুল বলা শেষ হলো, তখন পুরো উঠোন জুড়ে এক আনন্দের গুঞ্জন ছড়িয়ে পড়ল। খালেক ভাই পকেট থেকে বাতাসা বের করে সবার মুখে তুলে দিতে লাগলেন। মাতব্বর সাহেব আবিরের হাত ধরে বললেন, আবির বাবা, তুমি আজ শুধু লতিফ মিয়ার মেয়ের দায়িত্ব নাওনি, এই শিমুলতলি গ্রামের একটা মস্ত বড় ভুল সংশোধন করলা।
আল্লাহ তোমাদের সুখে রাখুন। সন্ধ্যা নেমে এলো শিমুলতলিতে। গ্রামের মানুষ একে একে বিদায় নিলে চারপাশটা আবার শান্ত হয়ে গেল। আবির আর নীলা আজ সেই বিখ্যাত শিমুল গাছটা নিচে এসে দাঁড়ালো। রূপকথা খালিক ভাইয়ের ঘরে তার নাতি নাতনিদের সাথে খেলছে। বিকেলের সোনাঝরা আলোটা তখন মিলিয়ে গিয়ে গোধূলির এক হালকা বেগুনি আভা আকাশে ছড়িয়ে পড়েছে। নদী থেকে আসা হিমেল হাওয়া শিমুল গাছের পাতাগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। নীলা আবিরের দিকে তাকালো। তার চোখে তখন আনন্দের অশ্রু। সে আবিরের হাতটা শক্ত করে ধরে বলল, জানিস আবির, কাল রাতের ঝড়ে যখন আমার ঘরের চালটা উড়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম আল্লাহ বুঝি আমার উপর রাগ করেছেন, আমার বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু কেড়ে নিলেন। কিন্তু আজ বুঝতে পারছি সেই ঝড়টা আসলে আমার জীবনের সমস্ত অন্ধকার আর কুসংস্কার উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। আবির নীলার চোখের জলটা আলতো করে মুছে দিল। ঠিক বলেছ নীলা, আমাদের জীবনটা ওই বাবুই পাখির বাসার মতোই। ঝড়ে ঘর ভেঙে গেলেও যেমন পাখিটা দমে যায় না, তেমনি আমাদের ভালোবাসাও এই ৮ বছরের ঝড়ে ভেঙে যায়নি। আমরা আবার আমাদের নতুন নীড় বুনেছি। আগামীকালে আমরা রূপকথা আর তোমাকে নিয়ে ঢাকা চলে যাব। ওখানে রূপকথা ভালো স্কুলে পড়বে, আর তুমি হবে আমার সাজানো ফ্ল্যাটের আসল রানী। নীলা মৃদু হেসে আবিরের বুকে মাথা রাখল। সে তার আঁচলের ঘুট খুলে একটা পুরনো হলদে হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ বের করে আবিরের হাতে দিল। এটা কি নীলা? আবির অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা সেই শেষ চিঠি আবির, ৮ বছর আগে যেটা আমি তোমার উদ্দেশ্যে লিখেছিলাম, কিন্তু পাঠাতে পারিনি। কুদ্দুস ভাই তখন আমার উপর নজরদারি করছিল। আজ আমাদের এই নতুন ভোরের শুরুতে আমি চাই তুমি এই চিঠিটা পড়ো। এটা আমার ৮ বছরের জমানো অভিমানের শেষ দলিল। আবির চিঠিটা খুলল। কুপির আবছা আলোয় বা ভোরের আলোয় নয়, আজ গোধূলির এই পবিত্র আলোয় সে চিঠির লাইনগুলো বলতে লাগলো। প্রিয় আবির, জানি না এই চিঠি তোমার হাত পর্যন্ত পৌঁছাবে কিনা। বাবা আমার বিয়ে ঠিক করেছেন আগামী সপ্তাহে। আমি জানি তুমি তোমার ক্যারিয়ার গড়তে ঢাকা গেছো, কিন্তু আমার মন যে তোমাকেই আমার একমাত্র স্বামী বলে মেনে নিয়েছে। যদি পারো সব ফেলে একবার শিমুলতলার এই গাছটা নিচে এসে দাঁড়িও। আমি তোমার অপেক্ষায় থাকব। আর যদি কোনোদিন আমাদের দেখা নাও হয়, মনে রেখো নীলা শুধু তোমারই ছিল, আর সারা জীবন তোমারই থাকবে। আল্লাহর কাছে আমি প্রতিদিন তোমার মঙ্গল কামনা করব। চিঠিটা পড়া শেষ করে আবিরের চোখ দুটো আবার ভিজে উঠল। সে চিঠিটা যত্ন করে পকেটে রেখে নীলাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শিমুলতলির বাতাসে তখন হিজুল আর শিমুল পাতার এক মিষ্টি গন্ধ। ৮ বছরের দীর্ঘ অমাবস্যা কেটে গিয়ে তাদের জীবনে আজ পূর্ণিমার আলো ফুটে উঠেছে। ভাঙা নীর জোড়া লেগে গেছে এক নতুন ভোরের পবিত্র আলোয়। সমাপ্ত। শিমুলতলির শেষ চিঠি। গল্পের শিক্ষণীয় দিকগুলো। এই মিষ্টি ও স্মৃতিকাতর গ্রামীণ প্রেমের গল্পটি আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবমুখী শিক্ষা দিয়ে যায়। ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের গুরুত্ব। গল্পের মূল দ্ব্যর্থতা তৈরি হয়েছিল একটি চিঠি না পাওয়া এবং দীর্ঘ ৮ বছর একে অপরের সাথে কোনো যোগাযোগ না রাখার কারণে। আবির ভেবেছিল নীলা তাকে ধোঁকা দিয়েছে, আর নীলা ভেবেছিল আবির স্বার্থপরের মতো চলে গেছে। গল্পটি শেখায় যে কোনো সম্পর্কে অবহেলা বা হুট করে সিদ্ধান্ত না নিয়ে সরাসরি যোগাযোগ করা উচিত। স্পষ্ট কথা ও যোগাযোগ অনেক বড় ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ককে রক্ষা করে। অন্ধ জেদার ক্ষোভের পরিণতি। আবিরের মনে যে অন্ধ ক্ষোভ আর অভিমান ছিল, তার কারণে সে দীর্ঘ ৮ বছর নিজের গ্রামের কোনো খোঁজ নেয়নি। এতে সে নিজে যেমন কষ্টে ভুগেছে, তেমনি নীলাকেও এক চরম অমানবিক লাঞ্ছনার মধ্য দিয়ে যেতে হয়েছে। অহংকার ও জেদ মানুষের জীবনের সুন্দর সময়গুলোকে কেড়ে নেয়। সময় থাকতে ক্ষমা এবং সত্য অনুসন্ধান করা অত্যন্ত জরুরি। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ানো। আমাদের গ্রামীণ সমাজে এখনও একজন বিধবা বা একাকী নারীকে অলক্ষী বা কলঙ্কিত বলে দাগিয়ে দেওয়ার কুৎসিত মানসিকতা বিদ্যমান, যা কুদ্দুস চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। কিন্তু আবির শহরের শিক্ষিত মানুষেও সেই কুসংস্কারকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে নীলাকে সম্মান ও অধিকার দিয়েছে। গল্পটি শেখায় যে সমাজ কি বলবে তা না ভেবে ন্যায়ের পক্ষে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাই প্রকৃত শিক্ষার পরিচয়। আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস।
মানুষ অনেক সময় বিপদে পড়লে হতাশ হয়ে যায়, যেমনটা নীলা ভেবেছিল তার ঘরের চাল উড়ে যাওয়ার পর। কিন্তু সেই ঝড়টাই ছিল তাদের পূর্ণ মিলনের উছিলা। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারণ করেন তার পেছনে গভীর কোনো কল্যাণ লুকিয়ে থাকে, যা মানুষ তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না। ধৈর্য ধারণ করলে কষ্টের পর অবশ্যই সুখ আসে। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর গল্পটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।